ছাত্রদের বাঁচাতে নিজের সম্মান বিসর্জন দিল বিদ্যা। শেষমেশ সবার সামনে লাঠির আঘাতে লুটিয়ে পড়লেন বিদ্যা ব্যানার্জি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা ব্যানার্জি প্রফেসর SM কে বলে, আসলে আপনি কি সত্যিটা জানেন ওইখানে কি হচ্ছে? প্রফেসর তখন বলতে থাকে, হ্যাঁ বিদ্যা, আমি সবটাই জানি, আমি নিজের চোখে দেখেছি। ওইখানে দাঁড়িয়ে ওরা কি কথা বলছে সবটাই আমি শুনেছি। যা শুনে বিদ্যা পুরোই অবাক হয়ে যায়। তখন বলতে থাকে, কিন্তু আপনি জানেন কি করে, আপনি কি করে বুঝলেন ওইখানে কি হচ্ছে? প্রফেসর SM একটু থেমে বলে, আমি আসলে একটা কাজে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়েছিলাম। দরজার কাছে পৌঁছে দেখি ভিতরে প্রিন্সিপাল স্যার, প্রফেসর SB আর প্রফেসর PC সবাই মিলে গোপনে কথা বলছে। আমি প্রথমে ভাবলাম সাধারণ কোনো আলোচনা হবে, কিন্তু একটু দাঁড়িয়ে শুনতে বুঝতে পারলাম ব্যাপারটা খুব গুরুতর। ওরা আলোচনা করছিল কিভাবে তোমাকে ফাঁসানো যায়, কিভাবে এই হোস্টেলটা ভেঙে দেওয়া যায়, আর কিভাবে ছাত্রছাত্রীদের জোর করে হোস্টেল থেকে বের করে দেওয়া যায়। পুরো কলেজটাই যেন ধ্বংস করে দিতে যাচ্ছে। এই কথা শুনে বিদ্যার বুক কেঁপে ওঠে। সে তখন বলে, তবে এসবের পিছনে কে আছে, কে এসব করাচ্ছে? আপনি আমাকে বলুন প্লিজ। আপনি চুপ করে থাকবেন না। কিন্তু প্রফেসর SM একটু ভয় পেতে থাকে। বিদ্যা বলে, আপনি কোনো ভয় পাবেন না, আপনি নির্ভয়ে বলুন কে আছে। প্রফেসর SM খুব ধীরে ধীরে বলে, এসবের পিছনে আছে রাজদীপ চ্যাটার্জি। তবে এসব কথা তোমাকে বলেই বা কি লাভ? তুমি তো এখন চ্যাটার্জি বাড়ির বউ, তাই না? এখন তো তোমার আর এই কলেজ নিয়ে কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। এখন তো তুমি চ্যাটার্জিদের একজন। তুমি তো এখন রাজদীপ চ্যাটার্জির পক্ষেই কথা বলবে। বিদ্যা তখন বলে, না আপনি ভুল বুঝছেন, আমি সবটাই বলছি আপনাকে। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন। আমি ওইখানে এমনিতেই যাইনি, ওইখানে যাওয়ার একটা কারণ রয়েছে। আমি ওদের ভেতর থেকে সবকিছুই জানতে চাই। রাজদীপ চ্যাটার্জি কি চাল দিচ্ছে, কি পরিকল্পনা করছে, সবটাই আমাকে জানতে হবে। আর এখন আমাকে একটা নতুন চাল দিতে হবে। আপনি আমার সঙ্গে আসুন। এই বলে বিদ্যা তাকে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই প্রফেসর SM তাড়াতাড়ি বলে ওঠে, না প্লিজ প্রফেসর বিবি, আপনি এখানে যাবেন না। আমি চাই না আমার জন্য আপনাদের সংসারে কোনো অশান্তি হোক, আপনার জীবনে কোনো ঝামেলা আসুক, আপনার কলেজেও সমস্যা হোক, এটা আমি চাই না। অন্যদিকে তখন প্রিন্সিপাল স্যারের রুমে গোপন আলোচনা চলছিল। প্রিন্সিপাল স্যার বলে, আপনাদের যেভাবেই হোক ছাত্রছাত্রীদের এই হোস্টেল থেকে বের করতে হবে। এই হোস্টেলটা ভেঙে ফেলতে হবে। কলেজের পাশেই তো একটা পরিত্যক্ত জায়গা আছে, বহুদিন ধরে খালি পড়ে আছে। আমরা সেখানে একটা বড় ভবন তৈরি করব। তার একটা অংশ হবে নতুন একাডেমির জন্য। প্রফেসর PC তখন বলে, কিন্তু এতে ঝামেলা হবে না তো? প্রফেসর বিবি যদি বাধা দেয়? প্রিন্সিপাল স্যার হেসে বলতে থাকে, না না, সে কিছুই করতে পারবে না। কারণ প্রফেসর বিবি এখন চ্যাটার্জি পরিবারের বউ, আর মিস্টার রাজদীপ চ্যাটার্জি সবকিছু সামলে নিবে। সব পরিকল্পনা ঠিকঠাক করে ফেলেছে। এই কথাগুলো দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে বিদ্যা। সব শুনে তার চোখে আগুন জ্বলে ওঠে। মনে মনে বলে, না না, এটা আমি কিছুতেই হতে দিব না। আমি যেভাবেই হোক এদের পরিকল্পনা সব ভেঙে দিব। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার বলে, 1 মিনিট, ওইখানে কে দাঁড়িয়ে আছে? এরপর বিদ্যা ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায়। প্রিন্সিপাল স্যার বিদ্যাকে দেখে তো অবাক হয়ে যায়। বলছে, আপনি এখানে কি করছেন প্রফেসর বিবি? বিদ্যা তখন বলে, আসলে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু এসে দেখি আপনারা হয়তো কোনো ব্যক্তিগত বিষয়ে আলোচনা করছেন, তাই ভিতরে আসিনি। প্রিন্সিপাল স্যার তখন সন্দেহ চোখে তাকিয়ে বলে, তাহলে কি আপনি দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন? বিদ্যা তখন বলে, না মোটেও না, আমি শুধু দাঁড়িয়েছিলাম। আসলে আমি মাত্র এখানে এসেছি। আপনাদের কথা শুনে ভিতরে ঢুকতে একটু ইতস্ত করছিলাম। তখন প্রফেসর PC একটু তীক্ষ্ণ গলায় বলে, আপনি কি কোনো চাল দিচ্ছেন? এখানে এসে কি প্রমাণ করতে চাচ্ছেন? বিদ্যা তখন বলে, না তেমন কিছু না, বিশ্বাস করুন। এখন আমি আপনাদেরই একজন। আমি তো এখন চ্যাটার্জি পরিবারের বউ, তাই আমি চাই আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে। আমি আলাদা করে কিছু করতে চাই না। এই কথা শুনে প্রিন্সিপাল স্যার ও বাকিরা একে অপরের দিকে তাকায়। প্রিন্সিপাল স্যার অবাক হয়ে বলে, আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। প্রিন্সিপাল স্যার তখন বলতে থাকে, প্রফেসর বিবি, আপনি কি সত্যি সবকিছু ঠিকঠাক বলছেন, নাকি এর পিছনে আবার কোনো উদ্দেশ্য আছে? তার কথা শেষ হতেই পাশে দাঁড়িয়ে থাকা প্রফেসর PC সন্দেহভরা গলায় বলে ওঠে, আমার তো মনে হচ্ছে উনি পুরো একটা নাটক করছেন, আমাদের ফাঁদে ফেলতে চাচ্ছেন। আমাদের মুখ থেকে কথা বের করার জন্যই এমনভাবে কথা বলছেন, তাই না প্রফেসর বিবি? ঘরে সবাই তখন বিদ্যার দিকে তাকিয়ে থাকে। বিদ্যা তখন একটু হাসে, তারপর বলতে থাকে, না না, আপনারা ভুল ভাবছেন। আমি তো এখন চ্যাটার্জি বাড়ির বউ। বলুন তো আমার আর কি চাই? আমি তো এখন চ্যাটার্জি পরিবারের অংশ হয়ে গিয়েছি। এত বড় পরিবার, এত ক্ষমতা, এখন আমার আর কি প্রয়োজন থাকতে পারে? এই কথা শুনে প্রফেসর PC একটু এগিয়ে এসে বলে, আপনি কি সত্যি কথা বলছেন, নাকি এর পিছে কোনো উদ্দেশ্য আছে? আপনি এখানে কেন এসেছেন সেটা পরিষ্কার করে বলুন।
বিদ্যা তখন ঠান্ডা গলায় বলে, আমার ছাত্রছাত্রীরা কোথায় থাকলো, কি করলো, সেটা এখন আর আমার দেখার বিষয় না। আগে হয়তো ছিল, কিন্তু এখন আর নেই। এখন আমি নিজেরটা নিয়েই ভাবছি, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমার হাতে এখন সময় নেই, প্রয়োজনও নেই। এ কথা শুনে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আপনি যেগুলো বলছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে আমি রাজদীপ বাবুকে জানাবো। বিদ্যার সঙ্গে সঙ্গে বলে, আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি রাজদীপ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন। আমি তো এইমাত্র ওনাকে নিজের হাতে খাইয়ে এলাম। মোচার তরকারি চিংড়ি দিয়ে রান্না করেছি, খুব পছন্দ করে খেয়েছেন। এই কথা শুনে সবাই যেন হতভম্ব হয়ে যায়। প্রফেসর পিপি অবাক হয়ে বলে, আপনি কি সত্যি বলছেন? আপনি নিজ হাতে মিস্টার রাজদীপ চ্যাটার্জি খাইয়ে দিয়েছেন? বিদ্যা তখন বলে, হ্যাঁ একদম সত্যি। আপনার বিশ্বাস না হলে আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। এই বলে সে হালকা একটা হাসি দেয়। কিন্তু মনে মনে বিদ্যা তখন বলে, তোমাদের মন জয় করতে হলে আর কি করে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাদের বিশ্বাস অর্জন আমাকে করতেই হবে। অন্যদিকে প্রিন্সিপাল স্যার গভীর চিন্তায় পড়ে যায়। তিনি বলতে থাকে, আমার কিন্তু এখনো খটকা লাগছে। আমি কোনো কিছুই পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করলে ভুলও হতে পারে, তাই আমাকে নিশ্চিত হতে হবে। এজন্য আমাকে রাজদীপ চ্যাটার্জিকে ফোন করতে হবে। ওনার সঙ্গে কথা বলে বোঝা যাবে আসলে বিদ্যা যেটা বলছে সেটা কতটুকু সত্যি। বিদ্যা তখন শান্তভাবে দাঁড়িয়ে থাকে। সে বলে, আপনি ফোন করুন না, আমার কোনো সমস্যা নেই। আমি কি ভয় পাচ্ছি নাকি? আমি তো সত্যিই বলছি। তারপর আরো বলতে থাকে, জানেন আমার শ্বশুরমশাই আমাকে খুব ভালোবাসে আর আমি ওনাকে খুব সম্মান করি। আমি চাই এখন থেকে আমরা সবাই মিলেমিশে এক পরিবার হয়ে থাকি। আমি তো ওনার পুত্রবধূ। ছোটবেলা থেকে আমি আমার বাবার স্নেহ পাইনি, তাই উনি আমাকে বলেছেন উনি আমাকে মেয়ের মতোই দেখবেন। আমি ভেবেছি এখন থেকে ওনাকে বাবা বলে ডাকবো। বিদ্যা আরো বলতে থাকে, ইদানিং তো আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা প্রফেসর এসে মনে মনে ভাবে, আসলে প্রফেসর বিবির সঙ্গে কেউ পেরে উঠবে না। ওনার বুদ্ধি সত্যি কোনো জুড়ি নেই। উনি যেভাবে কথা বলছেন তাতে এবার সবাই ভুল বুঝে যাবে। মনে হচ্ছে এবার সত্যি ওনাকে বিশ্বাস করে ফেলবে। এদিকে প্রিন্সিপাল স্যার তখন দ্বিধায় থাকে। তারপর বলতে থাকে, যাই হোক আমাকে রাজদীপ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে হবে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। তিনি বিদ্যার দিকে তাকিয়ে বলে, আমার একটা ফোন এসেছে, আমি একটু ফোনে কথা বলে আসছি। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের বাইরে এসে তিনি তাড়াতাড়ি রাজদীপ চ্যাটার্জির নম্বর ফোন করে। ওপাশ থেকে ফোন ধরতে রাজদীপ চ্যাটার্জি বলে, হ্যালো বলুন, কে বলছেন, কি ব্যাপারে ফোন করছেন? প্রিন্সিপাল স্যার তখন বলে, আসলে একটা দরকারে ফোন করেছি। বিদ্যা ব্যানার্জিকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। রাজদীপ তখন অবাক হয়ে বলে, বিদ্যা কি হয়েছে? বিদ্যা আবার কি করেছে? প্রিন্সিপাল স্যার বলে, আসলে আজকে ওনাকে দেখে মনে হচ্ছে উনি পুরোপুরি বদলে গিয়েছে। আগে তো উনি আমাদের পরিকল্পনার বিরুদ্ধে ছিলেন, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে উনি সত্যি নিজেকে পাল্টে ফেলেছেন। তিনি থেমে আরো বলতে থাকে, ওনাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে আগে উনি আমাদের বিরুদ্ধে ছিলেন, বরং মনে হচ্ছে উনি সবসময় আমাদের পক্ষেই ছিলেন। রাজদীপ কিছুটা বিরক্ত হয়ে বলে, ওই মেয়েটা সেখানে কেন গিয়েছে? ও কি বলছে, কিছু বুঝতে পারছেন? প্রিন্সিপাল স্যার তখন বলে, ও বলছে যে ও আমাদের সঙ্গে মিশতে চায়, আমাদের প্ল্যান সম্পর্কে জানতে চায়। রাজদীপ তখন বলে, কোন প্ল্যান? প্রিন্সিপাল বলতে থাকে, ও যে আমরা কিভাবে ছাত্রদের কলেজ থেকে বের করে দেব সেই প্ল্যান। যা শুনে রাজদীপ একদম রেগে উঠে, বলছে, এসব কথা না মুখে আনবে না, বুঝতে পেরেছেন? ওই মেয়েটা সেখানে গিয়েছে আপনাদের পেট থেকে কথা বের করার জন্য। ওর কথা একটু কান দিবেন না, কোনোভাবেই না। ও যা বলবে সবই ফাঁদ। কথা বলে রাজদীপ ফোনটা কেটে দিলেন। কথা বলে রাজদীপ ফোনটা কেটে দেয়। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে আবার রুমের ভিতর ফিরে আসে। এদিকে কলেজে তখন অন্য এক পরিবেশ। স্টুডেন্টদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছে বিশ্বাস করতে পারছি না ম্যাডাম আমাদের সঙ্গে এমন করতে পারে। আরেকজন বলে, আমরা তো ভাবতাম উনি আমাদের জন্য লড়ছেন, অথচ উনি নাকি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এই আলোচনা চলতে থাকে। ঠিক তখনই বিদ্যা কলেজে ঢুকে। কিন্তু আজকের দৃশ্যটা অন্যরকম। যে ছাত্রছাত্রীরা তাকে দেখলে হাসি মুখে এগিয়ে আসতো, তারা আজ মুখ ঘুরিয়ে নিচ্ছে, কেউ তার দিকে তাকাচ্ছে না। বিদ্যা কিছুটা অবাক হলো, নিজে সামলে নিচ্ছে। তিনি ক্লাসে ঢুকে বোর্ডে কিছু লিখতে শুরু করে। পর বলে, আজ আমার মনের ব্যবধান নিয়ে আলোচনা করব। কিন্তু ক্লাসে কেউ কোনো আগ্রহ দেখায় না। একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলে, ম্যাডাম আমরা আগে আপনার সঙ্গে কথা বলতে চাই। ম্যাডাম আমরা আগে আপনার মনের কথা জানতে চাই। বিদ্যা তখন অবাক হয়ে বলে, মানে তোমরা কি বলতে চাচ্ছ? আরেকজন বলে, আপনার মনে আসলে কি চলছে সেটা বলুন। বিদ্যা কিছুটা কঠোর গলায় বলে, তোমরা এভাবে কেন কথা বলছো? ভুলে যাচ্ছ যে আমি তোমাদের প্রিন্সিপাল। কিন্তু এবার একে একে সবাই উঠে দাঁড়ায়। একজন বলে, ম্যাডাম আপনি যা করছেন তারপর আমরা সব ভুলে গিয়েছি। আরেকজন বলতে থাকে, আমরা আপনাকে খুব বিশ্বাস করতাম। এই কলেজে আমাদের ভরসা ছিল শুধু আপনি, কিন্তু আজ আপনি আমাদের সঙ্গে এমন ব্যবহার কেন করলেন? রায়া উঠে দাঁড়িয়ে বলে, ম্যাডাম ওদের মনে অনেক প্রশ্ন জমেছে, তাই এসব বলছে। বিদ্যা বলে, কিসের প্রশ্ন, কি হয়েছে বলো রায়া। তখন একে একে সবাই বলতে শুরু করে। সঙ্গীতা উঠে বলে, ম্যাডাম আপনি আমাদের সঙ্গে প্রতারণা করছেন, আপনি না করলেও পারতেন। আরেকজন বলে, আমরা আপনাকে ভগবানের মতোই বিশ্বাস করতাম, কিন্তু আজ আপনি আমাদের আসল রূপ দেখালেন। আরেকজন বলতে থাকে, আপনি শুধু রাজদীপ চ্যাটার্জিকে পাওয়ার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজ আপনার উদ্দেশ্য পূরণ হয়েছে, তাই আমাদের দূরে ঠেলে দিয়েছেন। একে একে একটার পর একটা অভিযোগ আসতে থাকে। বিদ্যা তখন অবাক হয়ে বলে, তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে
পাচ্ছি না। ঠিক তখন সপ্তক উঠে দাঁড়ায়, বলে ম্যাডাম আমি সব শুনেছি। আমি প্রিন্সিপাল রুমের সামনে দাঁড়িয়ে যাচ্ছিলাম, তখন ভিতর থেকে আপনার কথা শুনেছি। ক্লাসে তখন নিস্তব্ধতা নেমে আসে। সপ্তক বলে, আপনি বলেছিলেন এখন আর আপনি আমাদের পাশে নেই। আমরা কোথায় থাকবো কি করবো তাতে আপনার কোনো যায় আসে না, কারণ আপনি এখন চ্যাটার্জি বাড়ির বউ। এই কথা শুনে বিদ্যা হতবাক হয়ে যায়। বিদ্যা বলে, সপ্তক তুমি এসব কি বলছো? সপ্তক বলে, আমরা বলতে চাইনি ম্যাডাম, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম, আর যদি আপনি ওদের সঙ্গে হাত মিলে থাকেন তাহলে আমাদের কলেজা থাকবে না। আমরা এটা কখনোই মেনে নিব না। সবাই একসঙ্গে বলতে থাকে, আপনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। বিদ্যা মরিয়া হয়ে বলে, প্লিজ তোমরা আমাকে ভুল বুঝছো। কিন্তু কেউ কথা শুনে না। ঠিক তখনই হঠাৎ শ্রাবণ দৌড়ে এসে বিদ্যার পা জড়িয়ে ধরে বলে, সে বলতে থাকে, দিদি ধন্যবাদ, তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। আমি জানতাম তুই আমাকে জেল থেকে ছাড়িয়ে আনবি। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। শ্রাবণ আরো বলতে থাকে, তুই কত কষ্ট করে রাজদীপ চ্যাটার্জি বাড়িতে ঢুকেছিস, নিজেকে ওর সঙ্গে জড়িয়ে ফেলেছিস শুধু আমাকে বাঁচানোর জন্য। বিদ্যা রেগে বলে, শ্রাবণ বেশি নাটক করিস না। শ্রাবণ ঠান্ডা গলায় বলে, দেখিস এখন কি হয়, এবার তোর ছাত্রছাত্রী না তোকে ধ্বংস করবে। ক্লাসে সবাই তো হতবাক হয়ে যায়। রায়া ধীরে বলে, ম্যাডাম তাহলে কি স্বপ্নের নাটক ছিল? ঠিক তখনই খবর আসে হোস্টেলে বোল্টেজা চালানো হয়েছে। এই খবর শুনে বিদ্যা হতভম্ব হয়ে যায়, কলেজের দিকে দৌড়তে থাকে। কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখতে পায় ছাত্রছাত্রীরা তাকে ঘিরে ফেলেছে। সবাই চিৎকার করছে, বলছে, শেষমেশ আপনি আমাদের কলেজ ভেঙে দিলেন। এই বিশৃঙ্খলার মাঝে হঠাৎ রাজদীপের পাঠানো গুন্ডারা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। কেউ বুঝে ওঠার আগে একজন গুন্ডা লাঠি তুলে বিদ্যার মাথায় জোরে আঘাত করে। সবকিছু এক মুহূর্তে থেমে যায়। বিদ্যা সবার সামনে মাটিতে লুটিয়ে পড়ে। চারদিকে শুধু আতঙ্ক আর চিৎকার। আর ছাত্রছাত্রীরা তখনও বুঝতে পারছিল না যে তাদের সবচেয়ে বড় রক্ষাকর্ত্রী আজ তাদের চোখের সামনে ভেঙে পড়ে গেলেন। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।